আসসালামু আলাইকুম। খাল খননের মাটির কাজ এই টপিকসে আমি প্রাথমিকভাবে আলোচনা করেছিলাম যে খাল যদি খনন করতে হয় তাহলে সেই খালের প্রস্থচ্ছেদ কীরকম হবে। তো সেই খালের প্রস্থচ্ছেদটা ম্যাক্সিমাম ট্রাপিজিয়াম আকৃতির হয়, এটা তোমাদের সাথে আলোচনা করেছি। এবং সেই খাল খননে যখন মাটির কাজ হিসাব করব তখন সেই হিসাবটা কয় ধরনের হয় সেটাও কিন্তু প্রাথমিকভাবে চিত্রের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তো সেখানে তিনটা ক্যাটাগরি ছিল। একটা হচ্ছে খালটা যদি সম্পূর্ণভাবে খনন করতে হয় তাহলে সেই প্রস্থচ্ছেদের চিত্রটা তোমাদের সাথে আলোচনা করেছি। তারপর আংশিক খনন এবং আংশিক ভরাট যদি হয়, অর্থাৎ কোনো খাল খনন করতে গেলে যদি আমাদের তার তীর বরাবর অর্থাৎ পার বরাবর যদি ভরাট করতে হয় বা বাধাই করতে হয় তখন কিন্তু আমাদের এই হিসাবটাকে বলা হয় আংশিক খনন বা আংশিক ভরাট। আরেকটা হচ্ছে সম্পূর্ণ ভরাট। তো সম্পূর্ণ ভরাট হচ্ছে অর্থাৎ কোনো নিচু ভূমিতে আমরা খাল তৈরি করব, তো সেখানে শুধুমাত্র ভরাট করে আমরা সেই খালের প্রস্থচ্ছেদটা আমরা তৈরি করব। তো এইরকম খালকে বলা হবে হচ্ছে সম্পূর্ণ ভরাটকৃত খাল। তো সেখানে আমরা সম্পূর্ণ যদি খননকৃত খাল হয় তো সেই খালটার প্রস্থচ্ছেদ আর রাস্তার যে আমরা প্রবলেমগুলো সলভ করেছিলাম অর্থাৎ রাস্তার যে প্রস্থচ্ছেদটা ছিল সেটা কিন্তু একই, অর্থাৎ রাস্তার হিসাবের ক্ষেত্রে এবং সম্পূর্ণ খাল খনন করার যে হিসাবটা সেটা সেম হবে, অর্থাৎ সেম সূত্র সেম প্রসিডিউর হবে। কিন্তু আমরা যখন এইরকম আংশিক খনন এবং আংশিক ভরাট করি কোনো খাল, অর্থাৎ আংশিক খনন করে এবং আংশিক ভরাট করে কোনো খাল যখন তৈরি করব তখন এই খালের মাটির কাজের হিসাবটা আসলে কিভাবে আমরা বের করব সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। তো আমি আলোচনা শুরুতেই তোমাদের একটু মনে করে দিতে চাই যে সম্পূর্ণ যদি খনন করা হয় কোনো খাল তাহলে এটা হচ্ছে মাটির লেভেল ধরো। আচ্ছা, এই মাটির লেভেল থেকে তুমি খাল খনন করছো, তাহলে এটা হচ্ছে একটা খননের প্রস্থচ্ছেদ, যেটা তোমরা রাস্তার ক্ষেত্রেও দেখছো। অর্থাৎ রাস্তার মাটির কাজ যখন বের করছিলাম তখন কিন্তু রাস্তার প্রস্থচ্ছেদটাও কিন্তু এরকম ছিল, অর্থাৎ রাস্তাটা যদি ভরাট বা খনন করে তৈরি করা হতো তাহলে প্রস্থচ্ছেদ কিন্তু ঠিক এরকমই হচ্ছিল। তো সেখানে এটা ছিল বি, অর্থাৎ রাস্তার প্রস্থচ্ছেদটা একটি উল্টায় দিয়েছিলাম, অর্থাৎ এরকম ছিল রাস্তার প্রস্থচ্ছেদটা। অর্থাৎ রাস্তাটা যদি আমরা ভরাট করে তৈরি করতাম তাহলে এটা হচ্ছে মাটির লেভেল, মাটির লেভেল থেকে আমাদের গঠনতলের যে প্রস্থ সেটা হচ্ছে এটা ছিল, এটাকে বলছিলাম বি। এটা হচ্ছে মাটির লেভেল যদি হয় এবং এটা যদি গভীরতা ডি হয় এবং এই পার্শ্বঢাল যদি S:1 হয় তাহলে এই যে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আমরা বের করছিলাম হচ্ছে A=BD, অর্থাৎ এখান থেকে এটুকু ভাগ করে নিলাম, এখান থেকে এটুকু ভাগ করে নিলাম, নিয়ে মাঝের অংশটুকু একটা আয়তাকার প্রস্থচ্ছেদ হয়ে গেল। তাহলে এই আয়তাকার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে প্রস্থ ইনটু গভীরতা, তাহলে B গুণ D, তাহলে B গুণ D প্লাস দুই পাশে দুইটা ত্রিভুজ আছে, অর্থাৎ টোটাল যদি ক্ষেত্রফল বের করতে চাই, অর্থাৎ এইরকম একটা ক্রস সেকশনের ক্ষেত্রফল যদি বের করতে চাই দুইটা অংশ, একটা হচ্ছে মাঝের আয়তাকার অংশ আর দুই পাশে দুইটা ত্রিভুজাকার অংশ। তো সেক্ষেত্রে এটা আমরা জানি হচ্ছে SD, অর্থাৎ ত্রিভুজের এই বেসটা হচ্ছে SD, অর্থাৎ গভীরতা যদি D হয় এবং পার্শ্বঢাল যদি S হয় তাহলে তোমরা এটা জানো যে এটা হচ্ছে SD হবে। আচ্ছা, তাহলে এই SD যদি হয় তখন এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাইছিলাম SD²। তাহলে খেয়াল করো, রাস্তার ক্ষেত্রে যখন আমরা ভরাট করে বা বাধাই করে কোনো একটা রাস্তা নির্মাণ করছিলাম তখন প্রস্থচ্ছেদটা ছিল এরকম, এবং সেখানে যখন আমরা যে কোনো সূত্র অর্থাৎ যে তিনটা সূত্র দিয়ে আমরা মাটির কাজের পরিমাণ বের করি, অর্থাৎ মধ্য প্রস্থচ্ছেদ, গড় প্রস্থচ্ছেদ এবং প্রিজমোইডাল, তো সেই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু এই ক্ষেত্রফল কাজে লাগিয়ে আয়তনটা বের করে ফেলতে পারি, মাটির কাজের আয়তন। তো সেক্ষেত্রে আমরা মধ্য প্রস্থচ্ছেদের জন্য AM বের করছিলাম, তারপরে হচ্ছে প্রিজমোইডালের জন্য বিভিন্ন A1, A2, A3 এরকম ক্ষেত্রফলগুলো আমরা বের করে নিয়ে সূত্রের মাধ্যমে কাজে লাগাচ্ছিলাম। তো আমরা এই সম্পূর্ণ যদি খনন করি কোনো খাল তো সেই ক্ষেত্রে এই প্রস্থচ্ছেদটা আর এই প্রস্থচ্ছেদটা সেম হয়। তো এটার জন্য আমরা যদি মাটির কাজের পরিমাণ বের করতে চাই তো সেক্ষেত্রে সড়কে যে অঙ্কগুলো করছিলাম অর্থাৎ এই টাইপের
যে সড়কের অঙ্ক করছিলাম বা গাণিতিক সমস্যা সমাধান করছিলাম, একই সেম প্রসিডিউর। তাহলে আমরা যেহেতু সড়কের জন্য এবং এই খালের জন্য সেম জিনিস হবে, অর্থাৎ সম্পূর্ণ যদি খনন করি কোনো খাল, তাহলে আগের যে সড়কের অঙ্কগুলো করে আসছিলাম তাদের মতো করে হিসাব করব। তো সুতরাং তোমরা যেহেতু জানো, এটা নতুন করে আর কোনো আমি হিসাব দেখাচ্ছি না বা সূত্রগুলো দেখাচ্ছি না। তো এই অধ্যায়ে আমি যে প্রবলেমগুলো সলভ করব, অর্থাৎ খাল খননে মাটির কাজের পরিমাণ বের করার রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেইগুলো যখন সলভ করব, তখন আমরা কাজে লাগাবো হচ্ছে মধ্যপ্রস্থচ্ছেদ বা ট্রিজোমিওইডাল বা গড় প্রস্থচ্ছেদ, যে কোনো একটা সূত্র কাজে লাগাতে পারি। এখন এটার ক্ষেত্রে আমরা ওই তিনটা সূত্র দিয়ে সরাসরি করতে পারবো, এবং যেটার বেসিক জ্ঞান কিন্তু আমরা আগের অধ্যায় থেকে শিখে আসছি। তো এখন যদি এরকম হয়ে যায়, অর্থাৎ কোন একটা খাল এখানে খনন করা হচ্ছে, আবার এই দুই তীরবর্তী অংশটা বাধাই করা হচ্ছে, তো এরকম করে যদি কোনো খাল খনন করা হয়, তখন মাটির কাজটা আসলে আমরা কিভাবে বের করব? খেয়াল করো যে এটার ক্ষেত্রে আমরা যদি ভি বের করতে চাই, তাহলে এটা হচ্ছে উপরিতল বা পানির লেভেল, এটুকু হচ্ছে বলি যদি ডি, তাহলে এটার ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফলটা হচ্ছে এ ইন্টু এটা লেন্থ দিয়ে যদি গুণ করে দিই তাহলে কিন্তু আয়তন পাবো, এ ইন্টু এল হচ্ছে আয়তন। তো এখান থেকে আমরা এ বের করব, এ হচ্ছে বিডি প্লাস এস ডি স্কয়ার ইন্টু এল। এখন বিভিন্ন যে সূত্রগুলো আছে, তিনটা সূত্রের জন্য আমাদের এর মান তিন রকম হবে, তো সেক্ষেত্রে আমরা এর মানটা এখান থেকে বের করে নিতে পারবো যেভাবেই হোক। আচ্ছা, এখন আমরা কথা বলবো হচ্ছে আংশিক খনন এবং আংশিক ভরাট যখন করব কোনো খাল, তখন কিভাবে মাটির কাজের হিসাবটা বের করব। এখন খেয়াল করো, এখানে একটা চিত্র আছে, দেখো এই চিত্রে দেখা যাচ্ছে যে এটা একটা খাল, এই খালের এটা হচ্ছে উপরিতল এবং এটা হচ্ছে নিচের তল। তো এই নিচের তলের যে প্রস্থটা, এটাকে বি দ্বারা ডিনোট করলাম। তার মানে কোনো খাল যখন খনন করব তখন তার নিচের যে প্রস্থটা থাকবে, অর্থাৎ ক্রস সেকশনের নিচের প্রস্থটা আমরা বি দ্বারা ডিনোট করব। আচ্ছা, এখন এই খালটা দেখো এই পর্যন্ত হচ্ছে মাটির লেভেল আছে, এই পর্যন্ত হচ্ছে মাটির লেভেল, তার মানে এই মাটির লেভেল থেকে এই প্রস্থচ্ছেদটা, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এই অংশটা কিন্তু খনন করে তৈরি করা হয়েছে। দেখো এটা হচ্ছে মাটির লেভেল, এই মাটির লেভেল থেকে নিচে খনন করা হয়েছে কিন্তু এই যে এই প্রস্থচ্ছেদটুকু, অর্থাৎ এই ক্রস সেকশনটুকু বা এই অংশটুকু কিন্তু খনন করে তৈরি করা হয়েছে। এখন খেয়াল করো, এখন মাটির লেভেল থেকে আবার এখানে ভরাট করা হয়েছে। তো দেখো এটা হচ্ছে খনন করা হয়েছে এবং এটা এই খালের দুই পাশ বা পাড় বরাবর বা তীর বরাবর কিন্তু দুই পাশে ভরাট করে দেওয়া হয়েছে। তার মানে দেখো কখন ভরাট করা হবে, তো যখন এই খালের ক্ষেত্রে আমরা খনন করব মাটির লেভেল থেকে নিচে, তো এবং আমাদের যখন পানির লেভেলটা মাটির লেভেলের উপর পর্যন্ত দরকার হবে, তখন কিন্তু দুই পাড় আমরা ভরাট করে দিব, ভরাট করে উঁচু করে দিব, তাহলে কিন্তু গভীরতাটা বেশি পাওয়া যাবে। অর্থাৎ এই মাটির লেভেল থেকে আমরা দুই পাড় বরাবর যদি মাটি দিয়ে ভরাট করে ফেলি, তাহলে কিন্তু খনন যতটুকু করছি তার থেকে আরো বেশি গভীরতা পাওয়া যাবে পানির জন্য। তো এখন আমরা এই টোটালটার জন্য হিসাব করব যে কতটুকু খনন করা হলো আর কতটুকু ভরাট করা হলো। তো এক্ষেত্রে আমি এটা বলছি হচ্ছে বি। তো এই যে এই পাশে ধরো খালের ডান পাশের যে ভরাটের যে ক্রস সেকশন, তার উপরের প্রস্থ ধরো B2 এবং এইটার ক্ষেত্রে বাম পাশেরটার ক্ষেত্রে উপরের প্রস্থ ধরো B1। জাস্ট ধরে নিলাম যে বাম পাশে যতটুকু ভরাট করা হয়েছে বা বাধাই করা হয়েছে তার উপরের প্রস্থ B1 এবং ডান পাশেরটার জন্য B2। আচ্ছা, এখন ধরে নিচ্ছি যে এটা হচ্ছে, অর্থাৎ এই যে ঢালটা, অর্থাৎ যখন আমরা কোনো কিছু ভরাট করব তখন একটা ঢাল বরাবর সেটা নিচের দিকে নেমে যাবে। তাহলে এই ঢালটা, অর্থাৎ এই পার্শ্বদেশের ঢালটা ধরে নিচ্ছি S2:1, অর্থাৎ আমরা যে কোনো ঢাল S:1 ধরি, অর্থাৎ পার্শ্ব ঢাল S:1 ধরি। তো এই ক্ষেত্রে আমরা এটা ধরে নিলাম S2:1, কারণ কি এখানে অনেক ধরনের ঢাল পাওয়া যাবে বা এক এক জায়গায় এক এক ধরনের ঢাল পাওয়া যাবে, এই জন্য আমি S1 S2 S এইগুলো দ্বারা ডিনোট করে দিব। তো দেখো আমি
যতটুকু খনন করা হয়েছে এই খননের জন্য যে পার্শ্ব ঢাল জাস্ট এই পার্শ্ব ঢালটা বললাম S:1। ঠিক একইভাবে এই অংশটুকু যেহেতু খনন করা হয়েছে এই পাশেরটাও একই ধরে নিচ্ছি, অর্থাৎ আলাদা না, খননের জন্য পার্শ্ব ঢাল দুই পাশে একই S:1, এই পাশেও S:1। ঠিক একইভাবে দেখো যখন আমরা উপরে বাধাই করছি অর্থাৎ এই খালের তীরবর্তী অংশ দৈর্ঘ্য বরাবর যখন বাধাই করব তখন এই ঢালটা এবং এই ঢালটা আলাদা হতে পারে। তো এই ঢালটা ধরে নিচ্ছি S1:1 আর এটা হচ্ছে S2:1। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো যে যখন এরকম আংশিক খনন এবং আংশিক ভরাটকৃত কোনো খালের হিসাব করতে হবে, মাটির কাজের হিসাব, তখন তুমি কিন্তু তিনটা অংশ পাবা। একটা হচ্ছে খননকৃত অংশ অর্থাৎ প্রকৃত কতটুকু খনন করছো, এরপরে হচ্ছে দুই পাশে অর্থাৎ দুই তীরবর্তী ভরাটকৃত দুইটা সেকশন পাচ্ছ। তাহলে আমরা প্রত্যেকটা সেকশনের জন্য, প্রত্যেকটা ক্রস সেকশনের জন্য অর্থাৎ খনন এবং ভরাট এই যে তিনটা ক্রস সেকশন আছে এই তিনটা ক্রস সেকশনের জন্য আলাদা আলাদা হিসাব করব, করার পরে এগুলো আমরা সমন্বয় করব এবং সমন্বয় করার পরে আমরা মোট হিসাবটা বের করব। তো দেখো আমরা আলাদা আলাদা হিসাব করব। তো এখানে খেয়াল করো আমাদের মাটির লেভেল থেকে, এটা হচ্ছে মাটির লেভেল, এই মাটির লেভেল থেকে খনন করা হয়েছে এই ক্রস সেকশন। তাহলে দেখো এই ক্রস সেকশনটা যদি আঁকি, এটা হচ্ছে মাটির লেভেল, এতটুকু হচ্ছে খনন করা হয়েছে। তো এটা বলছিলাম যে বি, এটা হচ্ছে S:1 হচ্ছে পার্শ্ব ঢাল। এখন এটা ধরে নিলাম হচ্ছে ডি, অর্থাৎ খননের গভীরতা এখান থেকে এইটুকু হচ্ছে ডি। আচ্ছা, তাহলে খেয়াল করো যে আমরা যদি এটার ক্ষেত্রফল বের করতে চাই তো A = কি হবে BD প্লাস SD²। এটা কিন্তু তোমরা সহজেই বুঝতে পারছো। তো তাহলে এটার সাথে এখন যদি আমি L গুণ করি অর্থাৎ এর সাথে যদি L গুণ করি তাহলে কিন্তু আমি খননের টোটাল মাটির কাজের পরিমাণ পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে BD² প্লাস SD² ইন্টু হচ্ছে L। এটাই কিন্তু আমি এই যে খননের এই অংশটুকুর জন্য মাটির কাজের হিসাব পেয়ে গেলাম। খুবই সিম্পল। তাহলে এখন তুমি উপরে যতটুকু ভরাট করা হয়েছে এটা কিন্তু ওই যে রাস্তার যে ক্রস সেকশন ছিল সড়কের, যখন আমরা বাধাই কাজের হিসাব করছিলাম তখন যে ক্রস সেকশনটা ছিল সেটা সিমিলার কিন্তু। তো সেক্ষেত্রে আমরা এই কতটুকু বাধাই করা হয়েছে বা ভরাট করা হয়েছে সেই অংশটুকু যদি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের টোটাল মাটির কাজের হিসাবটা এখান থেকে চলে আসবে। তাহলে তোমাদের প্রথমে যদি এখানে কনফিউশন থাকে যে আংশিক খনন বা আংশিক ভরাট যদি হয় তখন আমরা আসলে এটা কিভাবে হিসাব করব বা হিসাবটা আসলে কতটুকু কমপ্লেক্স হবে, তাহলে আমি তোমাদের একটা আশা দিতে পারি, সেটা হচ্ছে হিসাবটা খুবই সিম্পল। অর্থাৎ আগের যে সড়কের ম্যাথগুলো করছো বা গাণিতিক যে সমস্যাগুলো করছো তাদের মতোই, সূত্র কিন্তু আলাদা না, জাস্ট হিসাবটা আমরা আলাদা আলাদা করব। তার মানে হচ্ছে সিম্পলি কিন্তু হিসাবটা বের হয়ে যাবে। তো আমরা এইটুকুর হিসাব কিন্তু করে ফেললাম। এখন এইটুকুর হিসাব হচ্ছে এটা। এখন তোমার যদি AM লাগে তো এটা যদি অর্থাৎ এই খালটা যদি লম্বালম্বি কোনো ঢালে থাকে সেটা ঊর্ধ্বগামী হোক বা নিম্নগামী হোক, তো সেক্ষেত্রে বিভিন্ন স্টেশন থাকতে পারে। তো সেই বিভিন্ন স্টেশনের উচ্চতা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। অর্থাৎ তোমরা রাস্তার ক্ষেত্রে যেরকম ভাবে বিভিন্ন উচ্চতা দেখছো বিভিন্ন স্টেশনে, তো সেরকম উচ্চতা থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি AM বের করতে চাই অথবা তালিকা পদ্ধতিতে যদি এই হিসাবটা করতে চাই তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন স্টেশন আছে। তো সেখান থেকে আমরা তালিকা পদ্ধতিতে আগে যেটা করছিলাম সেটা হচ্ছে D1 প্লাস D2/2 এটা সমান হচ্ছে DM ছিল। তো সেক্ষেত্রে আমরা BDM প্লাস SDM এই সূত্র অ্যাপ্লাই করে হিসাবটা করছিলাম। তো সেক্ষেত্রে একই রকম আমরা AM যখন বের করব তখন BDM প্লাস SDM এই সূত্র ইউজ করব, তখন DM বের করাও কিন্তু সহজ। অর্থাৎ দুইটা স্টেশনের যে মধ্যবর্তী প্রস্থচ্ছেদ থাকবে সেই প্রস্থচ্ছেদের হচ্ছে গভীরতা হচ্ছে DM, অর্থাৎ মধ্যবর্তী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে AM। তো এটা তোমরা আশা করি জানো বা জানার কথা, আসলে আগের অধ্যায় থেকে তোমরা ক্লিয়ার ধারণা পাইছো। তো আমরা এখন এইটুকু এই দুইটা হিসাব করলেই কিন্তু এর সাথে অ্যাড করে দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে এই সেকশনটা দেখো, এই ক্রস সেকশনটা এরকম, এটা হচ্ছে এরকম, এটা হচ্ছে মাটির লেভেল, এটাও হচ্ছে মাটির লেভেল।
তো একটু খেয়াল করো যে এই ঢালটা আর এই ঢালটা সেম না। তো যদি সেম না হয় অসুবিধা নাই, আমরা আলাদা করে হিসাব করব। এটা S:1 আর এটা হচ্ছে S2:1। আচ্ছা, ধরে নিচ্ছি এই মাটির লেভেল থেকে বাঁধাই করা হয়েছে H উচ্চতায়, অর্থাৎ ভরাটের উচ্চতা হচ্ছে H। তাহলে এখান থেকে আমরা দুইটা ত্রিভুজ পাবো এবং মাঝে একটা আয়তক্ষেত্রের অংশ পাবো। তাহলে আয়তক্ষেত্রের অংশটা হচ্ছে, এটা হচ্ছে কত, B1, অর্থাৎ এই আয়তক্ষেত্রের এইখান থেকে এইটুকু বা এখান থেকে এইটুকু হচ্ছে B। তার মানে আমরা বলতে পারি প্রস্থ B আর গভীরতা হচ্ছে H। তাহলে আমরা যদি এটার ক্ষেত্রে A বের করতে চাই তাহলে B1 ইন্টু H, এইটুকু হচ্ছে আয়তক্ষেত্রের যে অংশটা সেটার ক্ষেত্রফল, প্লাস আমাদের এই যে দুইটা ত্রিভুজ আছে, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল এখানে আরো যোগ করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে দেখো যে এইটুকু আমরা জানি SD, যেহেতু এখানে S1 ঢাল তাহলে এটা বলতে পারবো S1D, আর এটা যেহেতু S2 ঢাল তাহলে এটা বলতে পারবো S2D, অর্থাৎ SD এর জায়গায় যেটা S এর মান S1 আর এটা S এর মান S2, তাহলে S এর জায়গায় আমরা রিপ্লেস করে দিলাম S1 S2। তাহলে এটার জন্য ক্ষেত্রফল যদি বের করি তাহলে হাফ গুণ ভূমি হচ্ছে S1 ইন্টু D ইন্টু উচ্চতা, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হচ্ছে H, প্লাস এই পাশের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি হচ্ছে S2D ইন্টু উচ্চতা হচ্ছে H। তাহলে এটা আলটিমেট আমরা পাচ্ছি এরকম যে B1 H প্লাস হাফ যদি কমন নিয়ে নিই ইন্টু হাফ H কমন নিব, হাফ H যদি কমন নিই তাহলে এখানে থাকবে S1D, অর্থাৎ আমরা এখানে ডিও কমন নিয়ে নিব। তার মানে হাফ HD যদি কমন নিই তাহলে এখানে পাচ্ছি হচ্ছে S1 প্লাস S2। তাহলে দেখো যে এটার জন্য আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম এটা। ঠিক একইভাবে এটার জন্য যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে কি করব, দেখো এটার উপরের প্রস্থ হচ্ছে B2, অর্থাৎ এটা উপরের প্রস্থ আর এটার উপরের প্রস্থ আলাদা। তো ধরে নিচ্ছি এটা হচ্ছে B2, তাহলে এটার ক্রস সেকশনটা যদি এরকম হয় তাহলে এই উপরেরটা হচ্ছে B2, এটা হচ্ছে S2:1, অর্থাৎ এটার যে বাইরের যে পার্শ্ব যে অনুপাতটা বা পার্শ্ব ঢালটা সেটা হচ্ছে S2, এটার ক্ষেত্রেও S2, এটার ভিতরেরটার জন্য S1, এটারও S1। তাহলে এটা কিন্তু সবই সিমিলার, জাস্ট এই প্রস্থটা আলাদা, এটা B1 আর এটা হচ্ছে B2। এটার জন্য আমি ধরে নিচ্ছি এই বাধায়ের উচ্চতা বা ভরাটের উচ্চতা হচ্ছে H। তাহলে এটার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করলে কি হবে, একই রকম সিমিলার, অর্থাৎ B1 এর জায়গায় B2 হবে। তাহলে দেখো এটা হচ্ছে H যদি হয়, এটা হচ্ছে তোমার আয়তক্ষেত্রের অংশ, তাহলে সেটার ক্ষেত্রফল B2 ইন্টু H, তারপরে হচ্ছে প্লাস এটা হচ্ছে S2D, সরি এটা হচ্ছে, দেখো এখানে একটু ভুল হয়েছে, এটা দেখো D এর জায়গায় গভীরতার জায়গায় H হবে। আচ্ছা এখানে খেয়াল করো, এখানেও গভীরতার জায়গায়, অর্থাৎ D এর মানটাই কি H, তাহলে এখানেও H হবে। তাহলে এখানে যদি H হয় H ইন্টু H, H স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি B1H প্লাস হাফ H স্কোয়ার ইন্টু S1 প্লাস S2। ঠিক একই রকম ভাবে এটার ক্ষেত্রেও এইটুকু S2H, অর্থাৎ গভীরতার সাথে যেহেতু সম্পর্ক, তাহলে গভীরতা যেহেতু H ধরছি তাহলে এখানে এটা হচ্ছে H হবে, এটাও H হবে, অর্থাৎ গভীরতা আমি D এর জায়গায় H ধরছি, তার মানে D এর জায়গায় H হবে। তো খেয়াল করো, তাহলে এটা আমি এইটুকুর ক্ষেত্রফল বলতে পারবো হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে S2H ইন্টু উচ্চতা হচ্ছে H, প্লাস এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল বের করতে চাই এটার অনুপাত হচ্ছে বা পার্শ্ব ঢাল হচ্ছে S:1, তাহলে এটা হচ্ছে S1:1, তাহলে S1H, এইটুকু হচ্ছে এই ত্রিভুজের ভূমি S1 ইন্টু H, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে S1H ইন্টু উচ্চতা হচ্ছে H, তাহলে এটা লিখতে পারবো হচ্ছে B2H প্লাস হাফ কমন নিয়ে এখান থেকে আমি H স্কোয়ার কমন নিলে থাকবে S1 প্লাস
S2। এখন দেখো দুইটাই যেহেতু বাধাই করা হচ্ছে বা ভরাট করা হচ্ছে, তাহলে মোট কতটুকু ভরাট করা হচ্ছে সেটা আমরা যোগ করে দিব। তাহলে দুইটার ক্ষেত্রে যদি যোগ করে দিই তাহলে মোট ভরাটের ক্ষেত্রফল, তাহলে মোট ক্ষেত্রফল যদি বের করতে চাই, মোট ভরাটের ক্ষেত্রফল। আচ্ছা, তাহলে মোট ভরাটের ক্ষেত্রফল এই দুইটা যোগ করে দিতে হবে। এই দুটো যদি যোগ করি B1H প্লাস B2H, তাহলে B1H প্লাস B2H প্লাস এটা হচ্ছে হাফ AC স্কয়ার, এটাও হাফ AC স্কয়ার, অর্থাৎ এইটা আর এটা কিন্তু সেম। দেখো এখানে আছে একটা, এখানে একটা, তার মানে ডাবল হয়ে যাচ্ছে। তার মানে আমরা লিখতে পারি 2 ইন্টু হাফ AC স্কয়ার ইন্টু S1 প্লাস S2। তাহলে এখান থেকে আমরা 2 কেটে দিতে পারি এবং এখান থেকে আমরা H কমন নিতে পারি। এখান থেকে যদি H কমন নিই তাহলে H ইন্টু B1 প্লাস B2 প্লাস এখান থেকে আমরা বলবো হচ্ছে S1 প্লাস S2 ইন্টু H স্কয়ার। এই তো আমাদের টোটাল সূত্র চলে আসলো। অর্থাৎ আমরা আলাদা আলাদা সেকশন ক্রস সেকশন নিয়ে আমরা হিসাব করে ফেললাম। যেহেতু এই দুইটাই ভরাট বা বাধাই, তাহলে দুইটা যোগ করে দিলাম, অর্থাৎ টোটাল ভরাট বা বাধাইয়ের পরিমাণটা বের করলাম, সেটা ক্ষেত্রফল আকারে। এখন এর সাথে যদি আমি এল গুণ দিয়ে দিই, অর্থাৎ এর সাথে যদি এল গুণ দিই তাহলে কিন্তু আয়তনটা পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমি যদি আয়তন পাইতে চাই এই এর সাথে, অর্থাৎ এটার সাথে এল দিয়ে গুণ দিয়ে দিব, তখন কিন্তু এটা ভি হয়ে যাবে। তাহলে এইভাবেই আমরা এই আংশিক খনন এবং আংশিক ভরাটের যে মাটির কাজের হিসাব, সেই হিসাবটা করব।